বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। এইচএসসি উচ্চতর গণিত অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের ম্যাট্রিক্স ও নির্ণায়কের প্রথম লেকচার। তো এই অধ্যায়টা খুবই ছোট, তো আজকে আমরা এই অধ্যায়ে ম্যাট্রিক্স ও নির্ণায়কের দুইটা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথম পার্ট হচ্ছে ম্যাট্রিক্স এবং দ্বিতীয় পার্ট হচ্ছে নির্ণায়ক। তো আমরা প্রথমে ম্যাট্রিক্স কি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ম্যাট্রিক্স হচ্ছে সংজ্ঞা যদি বলতে চাই ম্যাট্রিক্সের, কতগুলো সংখ্যাকে সারি ও কলাম আকারে সাজিয়ে যে বিন্যাস পাওয়া যায় সেই বিন্যাসকেই ম্যাট্রিক্স বলা হয়। কতগুলো সংখ্যাকে সারি ও কলাম আকারে সাজিয়ে যে বিন্যাস পাওয়া যায় সেই বিন্যাসকেই ম্যাট্রিক্স বলা হয়। তো সংজ্ঞা থেকে খুব একটা ম্যাট্রিক্স কাকে বলে বিষয়টা বোঝা যাচ্ছে না। আমি উদাহরণস্বরূপ বলি, যেমন বাংলাদেশের তিনজন ক্রিকেটারের নাম আমি এখানে লিখি। একজন হচ্ছে তামিম, আরেকজন হচ্ছে মুশফিক, আরেকজন হচ্ছে মাশরাফি। এই যে মুশফিক, তামিম এবং মাশরাফি, এই তিনজন করেছে কি যে ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেছে। আমি এইভাবে লিখলাম যে তামিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে, কালো কালি দিয়ে লিখি, ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে কয়টি? 5টি। ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে 5টি এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছে 4টি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেছে 7টি। এই হচ্ছে আমি তামিমের খেলার লিস্টটা দিলাম। এবং মুশফিক ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে মনে করলাম 6টি, আবার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছে মনে করলাম 8টি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেছে মনে করলাম 4টি। এবং মাশরাফি ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলেছে ধরে নিলাম 7টি এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেছে 6টি এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলেছে 8টি, এইভাবে ধরে নিলাম। এই যে প্রথম সারি, এটা হচ্ছে কি তামিমের, এটা হচ্ছে মুশফিকের, এটা হচ্ছে মাশরাফির। এই যে তামিম 5, 4, 7, এই প্রথম 5 দ্বারা বোঝাচ্ছে কি ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছে 5টি, দ্বিতীয় 4 দ্বারা বোঝাচ্ছে পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে তামিম 4টি এবং এই 7 বোঝাচ্ছে শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে তামিম 7টি। কারণ এটাকে আমি আরেকটু সুন্দর করে গুছিয়ে লিখতে চাই, তো আমি এটাকে আমি আবার এইখানে লিখে রাখি, আমি অপোজিটে এখানে লিখি যে তামিম, তারপর মুশফিক, মাশরাফি। এটাকে এই ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এটাকে আমি এইখানে লিখে রাখি, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এভাবে লিখলাম। এখন তামিম ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছে কয়টি? 5টি এবং পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে কয়টি? 4টি এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে 7টি, লিখলাম। এবং মুশফিক প্রথমটা হচ্ছে ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছে 6টি, আমি এই সোজা লিখলাম 6টি এবং পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে 8টি, এই 8 আমি এখানে লিখলাম এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে 4টি। এবং মাশরাফির সাথে কাছে আসলাম। মাশরাফি প্রথম হচ্ছে 7, এই 7 হচ্ছে ইন্ডিয়ার সাথে কয়টা ম্যাচ খেলেছে? ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলেছে মাশরাফি 7টি, তাহলে আমি এখানে লিখলাম 7 এবং পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে 6টি এবং শ্রীলঙ্কার সাথে ম্যাচ খেলেছে 8টি। এখন এই যে রিপ্রেজেন্টেশন, আগের রিপ্রেজেন্টেশনের চাইতে কি এখনকার রিপ্রেজেন্টেশনটা কি সুন্দর হয়েছে না? এখন এই যে সৌন্দর্যটা, এটাকে আমি এখন এইভাবে যদি সারি আকারে এবং কলাম আকারে ভাগ করে দিই, তাহলে কি একটা সুন্দর বিন্যাস পাওয়া যায় না? এখন যদি এখান থেকে আমি বলি যে তামিম মোট কয়টি ম্যাচ খেলেছে, তামিম মোট কয়টি ম্যাচ খেলেছে, এটা হচ্ছে যে 5, ইন্ডিয়ার সাথে 5টি, পাকিস্তানের সাথে 4টি এবং শ্রীলঙ্কার সাথে 7টি। এই যে সারি বরাবর, যে তামিমের সারি বরাবর যে ম্যাচগুলো আছে সবগুলো যোগ করলে কি তামিমের মোট ম্যাচ পাওয়া যাবে। অর্থাৎ 5 আর
4 হচ্ছে 9 আর 7 যোগ করলে কত 16। তা তামিম 16টি ম্যাচ খেলেছে টোটাল। এখন যদি বলি মুশফিক কয়টি ম্যাচ খেলেছে, মুশফিক 6টা 8টা এবং 4টা, 12 আর 6 কত 18টা। মুশফিক খেলেছে 18টি ম্যাচ। মাশরাফি খেলেছে কি 7টি, 6টি, 14 আর 7 কত 21। মাশরাফি খেলেছে মোট 21টা ম্যাচ। এখন আমি যদি জানতে চাই যে তামিম শুধুমাত্র পাকিস্তানের সাথে কয়টি ম্যাচ খেলেছে, তাহলে এই বরাবর তামিম যে সারি বরাবর আছে ওই বরাবর যাব এবং পাকিস্তান যে কলাম বরাবর আছে ওই বরাবর যাব। তামিম যে সারি বরাবর আছে, আমি যদি এই দিকে যাই এভাবে, তামিম যে সারি বরাবর আছে এদিকে যদি যাই এবং পাকিস্তান যে বরাবর আছে এইদিকে যদি যাই, তাহলে তাদের ছেদবিন্দু হচ্ছে কি এইটা। তাহলে তামিম পাকিস্তানের সাথে ম্যাচ খেলেছে 4টি। কি সুন্দর করে এখান থেকে বের করা যাচ্ছে না? এখন আবার যদি বলি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার তামিম, সাকিব, মাশরাফি, তামিম, মুশফিক এবং মাশরাফি মিলে পাকিস্তানের সাথে কয়টা ম্যাচ খেলেছে, তাহলে আমরা এই যে কলাম বরাবর পাকিস্তানের যে কলাম বরাবর আছে এই ম্যাচগুলো যদি যোগ করে দিই, তাহলে পাকিস্তানের সাথে 3টা প্লেয়ার কয়টা টোটাল কয়টা ম্যাচ খেলেছে সেটা পেয়ে যাবো। তা 4, 8, 12, 12 আর 6 কত হচ্ছে 18। অর্থাৎ পাকিস্তানের সাথে এই তামিম, মুশফিক, মাশরাফি মিলে 18টি ম্যাচ খেলেছে। এই যে সুন্দর রিপ্রেজেন্টেশন, এটাকেই ম্যাট্রিক্স বলে। এইটাকে এইভাবে না লিখে আরেকটু সুন্দর করে লিখে যদি আমরা প্রকাশ করতে পারি, যেমন আমি এখানে দেখাই, নিচে দেখাই, আমরা ম্যাট্রিক্স বোঝানোর জন্য আমাদেরকে এইভাবে একটি থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় বা স্কোয়ার ব্র্যাকেট ইউজ করতে হয়, এটাকে স্কোয়ার ব্র্যাকেটও বলে। তাহলে তামিমের কয়টা ম্যাচ আছে 5, 4, 7, 5, 4, 7 এবং মুশফিকের কয়টা আছে 6, 8, 4, 6, 8, 4 এবং মাশরাফির আছে 7, 6, 8, 7, 6, 8। এই যে এখন এই রিপ্রেজেন্টেশন থেকে এটা আরো সুন্দর প্রেজেন্টেশন, এটা চাইতে কি এটা আরো সুন্দর প্রেজেন্টেশন। তাহলে এই ম্যাট্রিক্সটার নাম দিলাম কি, আমি ম্যাট্রিক্সটার নাম দিলাম যে ক্যাপিটাল লেটার এ। এ হচ্ছে একটি ম্যাট্রিক্স যার উপাদান সংখ্যা হচ্ছে কি 5, 4, 7, 6, 8, 4, 7, 6, 8। এখন ম্যাট্রিক্সকে এইভাবে লেখা হয় এবং এটাকে একটা থার্ড ব্র্যাকেটের ভিতরে উপর পাশে কি থার্ড ব্র্যাকেট দিয়ে ম্যাট্রিক্সের উপাদানগুলো থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখা হয় এবং এই যে প্রত্যেকটা উপাদান, ম্যাট্রিক্সের যে প্রত্যেকটা উপাদান যেমন 5, 4, 7, এই প্রত্যেকটা উপাদানকে বলা হয় কি ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদান, যেটাকে এলিমেন্টও বলা হয়। এই হচ্ছে 5 একটি ভুক্তি, 4 একটি ভুক্তি, 7 একটি ভুক্তি, 8 একটি ভুক্তি, এই 8 একটি ভুক্তি, এটাও একটি ভুক্তি, প্রত্যেকটা কি এক একটি ভুক্তি। ইংরেজিতে এটাকে বলা হয় কি এলিমেন্টস। তো ম্যাট্রিক্স প্রকাশের পদ্ধতি হচ্ছে এইটা। আরো একভাবে ম্যাট্রিক্স প্রকাশ করা যায়, যেমন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5, 4, 7, 6, 8, 4, 7, 6, 8 এভাবে উভয় পাশে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা যায়। আবার আরো একভাবে প্রকাশ করা যায়, যেমন এইভাবে প্রথমে দুইটা টান দিয়ে তারপর 5, 4, 7 এবং শেষে আরো দুইটা টান দিয়ে 6, 8, 4, 7, 6, 8। তাহলে ম্যাট্রিক্স প্রকাশের পদ্ধতি হচ্ছে কি 3 ভাবে। এখন এই থার্ড ব্র্যাকেটের ভিতরে ম্যাট্রিক্সের ভুক্তিগুলো বা উপাদানগুলোকে লিখে, আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদানগুলোকে লিখে, এবং এইভাবে ডান পাশে বা পাশে দুইটা সোজা টান খাড়া টান এবং বা পাশে দুইটা খাড়া টান, তার ভেতরে ম্যাট্রিক্সের ভুক্তি বা উপাদানগুলো লেখা হয়। তাহলে এই 3 ভাবে। তো আমরা সবসময় এই পদ্ধতিটা ইউজ করব, নর্মালি এই পদ্ধতিটা ইউজ করা হয়, এই পদ্ধতিটাই আমরা ইউজ করব ম্যাট্রিক্সের উপাদান লেখার ক্ষেত্রে। এখন ম্যাট্রিক্সের তারপরে হচ্ছে কি ম্যাট্রিক্সের মাত্রা, আমি এইটুকু অংশ মুছি। ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা অর্ডার যাকে বলে, ম্যাট্রিক্সের মাত্রাকে অর্ডার বা ক্রম বলা হয়। ম্যাট্রিক্সের মাত্রা ম্যাট্রিক্স এর মাত্রা, ক্রম
বা অর্ডার, ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা অর্ডার। এখন আমি এই একটা ম্যাট্রিক্স এখানে লিখি, এ ম্যাট্রিক্স, যেটাকে 4 7 5 একটু নিচে নেই 3 4 7 1 5 6, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স লিখলাম। এই যে ম্যাট্রিক্সের এই বরাবর এটাকে বলা হয় কি সারি বা রো, অর্থাৎ আনুভূমিক বরাবর যে উপাদানগুলো আছে, এই উপাদান, এটাকে বলা হয় কি সারি, এটাকে বলা হয় সারি। এটা হচ্ছে কি সারি, এটাকে ইংরেজিতে বলা হয় রো বা সারি। এবং এই উলম্ব বরাবর উপাদানগুলোকে, এইভাবে উপাদানগুলোকে বলা হয় কলাম। কলাম। তাহলে সারি, ম্যাট্রিক্সের সারি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রথম সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি, এটা হচ্ছে তৃতীয় সারি। এবং কলামের ক্ষেত্রে যদি বলি, এইটা হচ্ছে প্রথম কলাম, এটি হচ্ছে দ্বিতীয় কলাম, এটি হচ্ছে তৃতীয় কলাম। তাহলে ম্যাট্রিক্সের সারি এবং কলাম কি জিনিস আমরা বুঝলাম। এটা প্রথম কলাম, এটাও একটি কলাম, এটাও একটি কলাম, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম। তো সারি এবং কলাম আমরা দেখলাম। এখন ম্যাট্রিক্সের মাত্রা, ক্রম বা অর্ডার হচ্ছে কি, কোন ম্যাট্রিক্সের কয়টা সারি এবং কয়টা কলাম আছে। যেমন এই ম্যাট্রিক্সের বেলায় যদি আমি বলি, তাহলে 3টা সারি আছে এবং 3টা কলাম আছে, 3টা সারি এবং 3টা কলাম আছে। 4 3 1 ছিল। এই ম্যাট্রিক্সের 3টা সারি এবং 3টা কলাম দেয়া আছে। যেহেতু 3টা সারি এবং 3টা কলাম আছে, সারি আছে কয়টা, 3টা, আমি এখানে এইভাবে লিখি যে সারি কলাম। সারি কয়টা, সারি হচ্ছে 3টা, বাই কলাম হচ্ছে 3টা। এটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের অর্ডার অফ ম্যাট্রিক্স। তাহলে এই যে 3 গুণ 3, আসলে এই যে এই গুণ চিহ্ন দেয়া আছে মাঝখানে, এই গুণ চিহ্নটাকে পড়ার বেলায় গুণ পড়া হয় না, এটাকে বলা হয় বাই, অর্থাৎ 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। অর্থাৎ যেই ম্যাট্রিক্সের 3টা সারি আছে বাই 3টা কলাম আছে, এইভাবে লেখা হয় 3/3, পড়া হয় এইভাবে, লেখা হয় এইভাবে যে 3 মাঝখানে গুণ চিহ্ন থাকে, ইন্টু দেয়া থাকে। তো পড়ার বেলা এটাকে বাই বলা হয়, ইন্টু পড়া হয় না, 3/3। অর্থাৎ যেই ম্যাট্রিক্সের 3টা সারি এবং 3টা কলাম আছে তাকে 3/3 বলা হয়। এবং সারির সংখ্যাগুলো, সারিকে সাধারণত প্রকাশ করা হয় m দ্বারা এবং কলামকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বা মাত্রা হচ্ছে কি m/n। এখানে m এর মান হচ্ছে 3, যেহেতু সারিটা হচ্ছে 3টা তাই m এর মান হচ্ছে 3, কলামের মান হচ্ছে এখানে 3, n এর মান হচ্ছে 3, কলাম যেহেতু এখানে 3টা, কলাম যেহেতু এখানে 3টা। এখন এই যে ম্যাট্রিক্সের উপাদানগুলো আমি লিখলাম, তো অর্ডার বা ক্রম কি জিনিস আমরা বুঝতে পারছি। এই অর্ডার বা ক্রমের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো যে এই ম্যাট্রিক্সের উপাদান কয়টা আছে বা ভুক্তি বা এলিমেন্ট কয়টা আছে। আমরা লিখছিলাম কি যে 3/3, 3টা সারি এবং 3টা কলাম, 3/3 আকারের ম্যাট্রিক্স, 3টা সারি 3টা কলামের ম্যাট্রিক্স। এই 3টা সারি 3টা কলামের উপাদান কয়টা আছে তা বের করার জন্য 3 × 3, অর্থাৎ সারি এবং কলামকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটার উপাদান পাওয়া যাবে। তাহলে 3 × 3 কত হয়, 9। দেখি এখানে কয়টা উপাদান আছে, 1 2 3 4 5 6 7 8 9টা, 7টা 8টা 9টা। যদি এমন হতো যে এইবার এখানে দেয়া আছে যে এমন হতো যে এই একটা ম্যাট্রিক্স 2 0 5 4 0 2, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এইখানে সারির সংখ্যা কয়টা, 1টা 2টা, তাহলে 2 বাই কলাম সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা, তাহলে কলাম সংখ্যা 3টা, তাহলে 2/3 আকারের ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি 2/3 আকারের ম্যাট্রিক্স। তাহলে এর উপাদান বা ভুক্তি সংখ্যা কয়টা, তাহলে 2 গুণ 3
সমান হচ্ছে 6টা। তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন এগুলোকে আমি এইভাবে প্রকাশ করতে চাই না, আর একটু স্মার্টলি প্রকাশ করতে চাই। যেমন এই উপাদানটা এভাবে লিখলাম, প্রত্যেকটা উপাদানকে আমি এভাবে লিখি। এই উপাদানটা কি প্রথম সারিতে আছে, আবার একই সাথে কি প্রথম কলামে আছে। তাহলে আমি এটাকে এইভাবে লিখলাম, ম্যাট্রিক্সটার নাম দিলাম যে এ ম্যাট্রিক্স। এই 4 উপাদানটা কি প্রথম সারিতে আছে, আবার প্রথম কলামে আছে। তাহলে আমি এ লিখলাম, লিখে এখানে লিখলাম যে A1 1। এটা দ্বারা বুঝাচ্ছি যে এই উপাদানটা হচ্ছে প্রথম সারি এবং প্রথম কলামের। তারপর এখানে লিখলাম যে A1 2, অর্থাৎ A1 2 এটা হচ্ছে, এটা দ্বারা বুঝাচ্ছে যে প্রথম সারিতে, A1 দ্বারা বুঝাচ্ছে প্রথম সারি এবং 2 দ্বারা বুঝাচ্ছে দ্বিতীয় কলামে। তাহলে A1 2 মানে হচ্ছে কি এই উপাদানটা প্রথম সারির দ্বিতীয় কলামে আছে, প্রথম সারির দ্বিতীয় কলামে আছে। তাহলে তৃতীয় উপাদানটা লেখার ক্ষেত্রে কি হবে A1 3, তাহলে প্রথম সারির তৃতীয় কলামে আছে। এখন পরের উপাদান, পরের গুলা লেখার, দেখুন এই লাইনটা লিখতে চাই, তাহলে এটা কি দ্বিতীয় সারিতে আছে না, তাহলে লিখলাম A, যেহেতু দ্বিতীয় সারিতে আছে 2, আর 1 লিখলাম যেহেতু প্রথম কলামে আছে A2 1। আবার এটাকে লিখলাম A2 2 এবং এটাকে লিখলাম A2 3। এটা দ্বারা বোঝাচ্ছে যে দ্বিতীয় সারিতে আছে এবং তৃতীয় কলামে আছে A2 3। আবার এটাকে যদি লিখতে চাই A3, যেহেতু তৃতীয় কলাম সারিতে আছে তাই প্রথমে 3, আর প্রথম কলামে আছে তাই এখানে 1, A3 1 এবং A3 2 A3 3। এটাই। তাহলে এই লাস্টেরটা দ্বারা কি বোঝাচ্ছে A3 3 দ্বারা বোঝাচ্ছে এই উপাদানটা তৃতীয় সারিতে আছে, একই সাথে তৃতীয় কলামে আছে। প্রথম 3 দ্বারা হচ্ছে তৃতীয় সারি এবং পরের 3 দ্বারা বোঝাচ্ছে তৃতীয় কলাম, প্রথম তৃতীয় কলাম। এটাকে আরেকটু সহজে প্রকাশ করা যায় এইভাবে যে A ইকুয়াল AIJ। এর অর্থ হচ্ছে I হচ্ছে সারির সংখ্যা আর J হচ্ছে কি কলাম সংখ্যা। I হচ্ছে সারির সংখ্যা আর J হচ্ছে কলাম সংখ্যা। এবং যদি এখানে এইভাবে যে 3/3 ক্রমের হয় তাহলে 3/3, অর্থাৎ AIJ 3/3। এ একটি ম্যাট্রিক্স যেখানে 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স, যেখানে IJ দ্বারা I হচ্ছে সারির উপাদান এবং J হচ্ছে কলামের উপাদান। এই জিনিসগুলা প্রকাশ করে। এখন আমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ম্যাট্রিক্সের প্রকারভেদ, আমরা ম্যাট্রিক্সের সারি এবং ম্যাট্রিক্সের কলাম, ম্যাট্রিক্সের সারি ও কলাম এই বিষয়গুলো তো আমরা বুঝতে পারছি। এখন ম্যাট্রিক্স এর প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ বা বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স যেটাকে বলা হয় বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। তো প্রথমেই হচ্ছে কি এক নাম্বারে হচ্ছে কি সারি ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্স। এক নম্বরে হচ্ছে সারি ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন এ একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 1 2 3 1 2 3, এখানে একটা মাত্র সারি আছে, একটা মাত্র সারি আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা সারি ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা অর্ডার কত? ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে একটা মাত্র সারি আছে 1 বাই কলাম আছে 1টা 2টা 3টা, তাহলে 1/3, 1/3 ক্রমের ম্যাট্রিক্স, 1/3 ক্রমের ম্যাট্রিক্স, 1/3 ক্রমের ম্যাট্রিক্স। আবার আরেকটা ম্যাট্রিক্স হতে পারে B 4 6, এখানে সারি কয়টা আছে একটা, কলাম কয়টা আছে দুইটা, তাহলে এটা 1/2 ক্রমের ম্যাট্রিক্স।
1/2 ক্রমের কি ম্যাট্রিক্স। তাহলে সংজ্ঞাটা যদি বলতে চাই আবারও, তাহলে যে ম্যাট্রিক্সের একটা মাত্র সারি আছে, যে ম্যাট্রিক্সের কি একটা মাত্র সারি আছে তাকে কি সারি ম্যাট্রিক্স তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এখন কলাম সংখ্যা কয়টা, একটা নাকি দুইটা নাকি তিনটা, সেটা বড় কথা নয়, কলাম যা থাকার থাকতেই পারে, কিন্তু সারি সংখ্যা হতে হবে একটি। যদি একটি সারি সংখ্যা হয় তাহলে এটি হচ্ছে কি সারি ম্যাট্রিক্স। তাহলে গেল সারি ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। এরপরে কলাম ম্যাট্রিক্স, 2 নম্বরে হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স যেমন এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের উপাদান হচ্ছে 4 7 6। আবার আরেকটা ম্যাট্রিক্স হতে পারে বি, যেখানে উপাদান সংখ্যা হচ্ছে 9 8, দুইটা। তো প্রথম এ ম্যাট্রিক্সে আমরা দেখি, যদি সারি দেখি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাহলে 3 কলাম হচ্ছে কয়টা, একটা, 3/1 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে, সারি হচ্ছে তিনটা কিন্তু কলাম হচ্ছে মাত্র একটা, কলাম হচ্ছে মাত্র একটা। যেহেতু এই ম্যাট্রিক্সের কলাম মাত্র একটা, তাহলে এই ম্যাট্রিক্সটাই হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। তার সংখ্যা থেকে বোঝা যায় যে ম্যাট্রিক্সের কলাম মাত্র একটি থাকে কলাম ম্যাট্রিক্স বলে। আবার এই বি ম্যাট্রিক্সে যদি আমরা দেখি, তাহলে সারি সংখ্যা হচ্ছে কি দুইটা, কলাম হচ্ছে একটা, তাহলে এটাও একটা কি কলাম ম্যাট্রিক্স। এটাও একটা কলাম ম্যাট্রিক্স। আবার এই যে আরেকটা ম্যাট্রিক্স আমি সি লিখলাম, এখানে কি 4 দিলাম, এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের একটা মাত্র উপাদান আছে, আমরা এখানে দেখি, এখানে সারির সংখ্যা হচ্ছে কয়টা, একটা, আবার কলাম সংখ্যা হচ্ছে একটা, তাহলে 1/1 ক্রমের ম্যাট্রিক্স এটা। তো এই ম্যাট্রিক্সটাকে একই সাথে সারি ম্যাট্রিক্স বলা হয় যেহেতু সারি একটা, আবার একই সাথে কলাম ম্যাট্রিক্সও বলা হয় যেহেতু এর কলামও মাত্র একটা। তাহলে এটা কি, যে ম্যাট্রিক্সের উপাদান মাত্র একটা, তাহলে এই ম্যাট্রিক্সটাকে কি সারি ম্যাট্রিক্স বলা যায়, একই সাথে কলাম ম্যাট্রিক্সও বলা যায়। তাহলে সারি ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স কি আমরা বুঝতে পারলাম। এখন এরপরে হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, যেমন এ একটি ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সের উপাদানগুলা হচ্ছে সবগুলো উপাদান কি শূন্য, সবগুলো উপাদান শূন্য। তাহলে যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান হচ্ছে শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বলা হয়। যেমন এখানে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে তিনটা, কলাম সংখ্যা হচ্ছে তিনটা, তাহলে 3/3 ক্রমের নাল ম্যাট্রিক্স এটা। আবার এমনও হতে পারে যে বি একটা ম্যাট্রিক্স নিলাম যে 0 0 0 0, 2/2 ক্রমেরও নাল ম্যাট্রিক্স হতে পারে। আবার এমনও হতে পারে যেমন 0 0 0 0 0 0, অর্থাৎ সারি সংখ্যা হচ্ছে দুইটা, কলাম সংখ্যা হচ্ছে তিনটা, অর্থাৎ 2/3 ক্রমের নাল ম্যাট্রিক্সও হতে পারে। তাহলে নাল ম্যাট্রিক্স কি আমরা বুঝলাম, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান বা ভুক্তি শূন্য, সেই ম্যাট্রিক্সকে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স বলা হয়। এখন আমরা বলবো যে বর্গ ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটাই হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট আমাদের, বর্গ ম্যাট্রিক্স, যেটাকে ইংরেজিতে বলা হয় কি স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, আমি এখানে লিখে রাখি SQUAR, স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, স্কয়ার ম্যাট্রিক্স বা কি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কি স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স বলে। যেমন এ একটা ম্যাট্রিক্স আমি নিলাম, তাহলে লিখলাম 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে কি একটা বর্গ ম্যাট্রিক্স। এখানে সারির সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা, কলাম সংখ্যা হচ্ছে একটা দুইটা তিনটা,
তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, এটাই হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। তাহলে এই যে স্কয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি 3/3 ক্রমের স্কয়ার ম্যাট্রিক্স, 3/3 ক্রমের স্কয়ার ম্যাট্রিক্স। আবার আরেকটা ম্যাট্রিক্স এমন হতে পারে যে 1 2 3 4, এটা কি, এখানে এটা সারি হচ্ছে একটা দুইটা এবং কলাম হচ্ছে একটা দুইটা, তাহলে 2/2 ক্রমের বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে বর্গ ম্যাট্রিক্স কি আমরা বুঝলাম, যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয় বা স্কয়ার ম্যাট্রিক্স বলা হয়। এবং এই স্কয়ার ম্যাট্রিক্স থেকে ম্যাট্রিক্সের বর্গ কর্ণ, এই স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স থেকে আরো কিছু বিষয় আমাদের সামনে চলে আসে, যেমন এই দুইটাই থাক, এই স্কয়ার, এটা হচ্ছে 3/3 ক্রমের স্কয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 ক্রমের স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের কি জানি, কর্ণ জানি, যেমন কি বিপরীত দুইটি কোণার বা বিপরীত দুইটি কোণের সংযোজক সরল রেখাকে আমরা কি বলি, কর্ণ বলি। যেমন এই কোণা আর এই কোণা, এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যে সংযোজক সরল রেখা, এটাকে আমরা কি বলি, কর্ণ বলি। ঠিক তেমনি বর্গ ম্যাট্রিক্সের বেলায় এই যে কর্ণ, বর্গ ম্যাট্রিক্সের বেলায় বর্গ ম্যাট্রিক্সের বেলায় বর্গ ম্যাট্রিক্সের বেলায় এই যে এই উপাদানগুলো নিয়ে আমি লাল কালি দিয়ে দেখাই, এই যে উপাদানগুলো, এই উপাদানগুলো নিয়ে, এই উপাদানগুলোকে বলা হয় কি ম্যাট্রিক্সের কর্ণ। আবার এই উপাদানগুলোকে আবার বলা হয় আরেকটা কর্ণ। এগুলোকে বলা হয় একটি কর্ণ। তাহলে কর্ণ কখন কখন আসে, যখন বর্গ ম্যাট্রিক্স থাকবে তখন কর্ণটা চলে আসবে, বর্গ ম্যাট্রিক্সের আলোচনার মাঝখানে কি কর্ণ চলে আসবে। তো এই যে প্রথম কর্ণ আমরা 1 5 9, প্রথম কর্ণ, এই কর্ণ কে বলা হয় মুখ্য কর্ণ। এই কর্ণকে বলা হয় কি মুখ্য কর্ণ। এবং এই পরের যে কর্ণটা 7 5 3, এটাকে, এই কর্ণটাকে বলা হয় যে গৌণ কর্ণ। তাহলে কর্ণ কাকে বলে, কর্ণ কাকে বলে আমরা দেখলাম, এবং কর্ণ কোনটা মুখ্য কর্ণ এবং কোনটা গৌণ কর্ণ, এই বিষয়টা আমরা কি বুঝলাম। এখন এই কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ দেখলাম, কর্ণ বুঝার পর কর্ণ ম্যাট্রিক্সটাকে এখন বুঝবো। তো প্রথমে কি আমরা বর্গ ম্যাট্রিক্স দেখেছি, বর্গ ম্যাট্রিক্স থেকে কি আমরা কর্ণ বের করেছি। তো এখানে এই ম্যাট্রিক্সের কর্ণ দেখি, এই ম্যাট্রিক্সের এই 1 এবং 4 মিলে কি মুখ্য কর্ণ, 3 এবং 2 মিলে হচ্ছে গৌণ কর্ণ। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের কর্ণ বুঝলাম, মুখ্য কর্ণ কি, গৌণ কর্ণ কি সেটাও বুঝলাম। বুঝার পর এখন কর্ণ ম্যাট্রিক্স নামে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা কি দেখবো, কর্ণ ম্যাট্রিক্স নামের ম্যাট্রিক্সটা এখন দেখবো। আমরা এটাকে একটু মুছে আমি লিখি যে 1 0 0 0 2 0 0 0 3 লিখলাম। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই যে কর্ণ বরাবর, যেটাকে মুখ্য কর্ণ আগে বলেছিলাম, এই মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো বা ভুক্তিগুলো কি অশূন্য এবং বাকি উপাদানগুলো কি শূন্য, বাকি উপাদানগুলো কি শূন্য। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় কি কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে বুঝলাম। তো ডায়াগোনাল ম্যাট্রিক্স বুঝার আগে আমাদের কি বুঝতে হবে, বর্গ ম্যাট্রিক্স বুঝতে হবে বা
স্কোয়ার ম্যাট্রিক্স বুঝতে হবে। তো স্কোয়ার ম্যাট্রিক্স বোঝার পর আমাদেরকে বুঝতে হবে কর্ণ কি। তো কর্ণ হয় দুই ধরনের, একটি হচ্ছে কি মুখ্য কর্ণ, আরেকটি হচ্ছে গৌণ কর্ণ। এখন এই দুইটা বোঝার পর হচ্ছে কি আমাদের কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে সেটা বুঝতে হবে। তো সেটা বোঝার জন্য আমাদেরকে দেখতে হবে যে যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য নয় অর্থাৎ অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য, যদি এমন হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। যেমন এখানে 1 2 3 মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি? অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটাকেই কর্ণ ম্যাট্রিক্স বলা হচ্ছে, কারণ মুখ্য কর্ণ বরাবর উপাদান ছাড়া বাকি উপাদানগুলো কি? শূন্য। তাহলে আমরা কর্ণ ম্যাট্রিক্স কি দেখলাম। এখন কর্ণ ম্যাট্রিক্স থেকে আসছে আরেকটা ম্যাট্রিক্স তৈরি হয়, সেটা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। যেমন এটা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্স দেখবো। স্কেলার ম্যাট্রিক্সটা হচ্ছে এমন, স্কেলার ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কি একটা বর্গ ম্যাট্রিক্স। কারণ আমি এখানে উপাদানগুলো লিখি, যেমন 5 0 0 0 5 0 0 0 5, এই হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স আমি লিখলাম। এখানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি? অশূন্য এবং বাকি উপাদানগুলো কি? শূন্য। তাহলে এইটাও কি একটি কর্ণ ম্যাট্রিক্স? এটাও একটি কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটাও কর্ণ ম্যাট্রিক্স, এটাও কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু এই কর্ণ ম্যাট্রিক্স আর এই কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে একটু পার্থক্য আছে। এটা শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্স, কারণ এখানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি? শুধু অশূন্য, 1 2 3, শূন্য নয়। এবার বাকি শূন্য ছাড়া যে কোনো মান হতে পারে, তাহলে ভিন্ন মান আছে, কোনো একটি উপাদান কিন্তু শূন্য হতে পারবে না। আর এখানে বি ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো শূন্য নয়, বাকিগুলো শূন্য। কিন্তু শূন্য না থাকার পরে আরেকটা মিল আছে, এখানে মুখ্য কর্ণ বরাবর যে তিনটা উপাদান আছে, তিনটা উপাদানই কি? একই উপাদান। যখন কোন কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো একই হবে, সমান হবে, তখন সেই ম্যাট্রিক্সটার আরেকটা আলাদা নাম হয়ে যায়, সেটা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। সেটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স কি সেটা আমরা বুঝলাম। এবং এরপরে স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা যাব আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স আমি এখানে নিচে লিখি, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা যেটাকে বাংলায় বলে অবেদ ম্যাট্রিক্স। অবেদ ম্যাট্রিক্স। তো এটাকে আমি নাম দিলাম সি নামের একটা ম্যাট্রিক্স লিখলাম। লেখার পর আমি লিখলাম এখানে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এই যে স্কেলার ম্যাট্রিক্স, এটা কি 3/3 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স। আবার 2/2 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, যেমন 2 0 0 2। এটাও স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, 2/2 ক্রমের স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, কারণ এটাও একটা বর্গ ম্যাট্রিক্স। এখন অবেদ ম্যাট্রিক্স হচ্ছে যেই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো এক, মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1 এবং বাকি উপাদানগুলো কি? শূন্য। অর্থাৎ এই যে মুখ্য কর্ণ বরাবর উপাদান, এগুলো কি? 1 1, এবং বাকি উপাদানগুলো কি? শূন্য। এই যে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো 1 এবং বাকি উপাদানগুলো শূন্য, এই ম্যাট্রিক্সটাকেই বলা হয় কি? অবেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে অবেদ ম্যাট্রিক্স কি একটি স্কেলার ম্যাট্রিক্স হতে পারে, আবার অবেদ ম্যাট্রিক্স কে একটি কি কর্ণ ম্যাট্রিক্সও বলা যায়। অবেদ ম্যাট্রিক্স কি একটি কর্ণ ম্যাট্রিক্স, আবার একই সাথে স্কেলার ম্যাট্রিক্স। কারণ কি আমাদের কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে কি, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য হয়, তাকে কর্ণ ম্যাট্রিক্স বলে বা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলে। তাহলে এখানে মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো কি? শূন্য নয়, আবার বাকি উপাদানগুলো কি? শূন্য। তাহলে এটা কি? কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আবার এরপরে যদি বলি স্কেলার ম্যাট্রিক্সের বেলায় কি ছিল, যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো
শূন্য নয় এবং একই জাতীয়, শূন্য নয় একই জাতীয়, যেমন 1 1 1, তাহলে তিনটাই শূন্য নয় কিন্তু আবার তিনটা মানই একই, তিনটা মানে কি একই, তাহলে এটাকে একটি স্কেলার ম্যাট্রিক্স বলা যায়। এবং বাকি উপাদানগুলো কি শূন্য আছে, তাহলে এটাকে কি একটি স্কেলার ম্যাট্রিক্স বলা যায়। তাহলে এটাকে একই সাথে কর্ণ ম্যাট্রিক্স, একই সাথে স্কেলার ম্যাট্রিক্স, দুইটা বলা গেল। তারপর আরেকটা বৈশিষ্ট্য আছে যে যেই কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো এক, মুখ্য কর্ণ বরাবর প্রত্যেকটা উপাদানের মান এক এবং বাকি উপাদানগুলো শূন্য হয়, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেদ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই ম্যাট্রিক্সের একই সাথে তিনটা নামে ডাকা হয়। তো আইডেন্টিটি ম্যাট্রিক্সকে এইভাবে লেখা হয়, সি দ্বারা লেখা হয় না, আইডেন্টিটি ম্যাট্রিক্সকে এইভাবে আই দ্বারা লেখা হয়, এভাবে আই দ্বারা লেখা হয়। এবং যেহেতু এটা 3/3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই এখানে এই আই এর পায়ে সাবস্ক্রিপ্ট আকারে একটা 3 লিখতে হয়। তাহলে I3 মানে হচ্ছে কি 3/3 ক্রমের একটি অবেদ ম্যাট্রিক্স, 3/3 ক্রমের একটি অবেদ ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। কই না, এবং এরপরে আমরা আরো কিছু ম্যাট্রিক্স দেখবো, যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স দেখি আমি, ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমি এখানে দেখাই। যেমন এ হচ্ছে একটি ম্যাট্রিক্স, যে এই ম্যাট্রিক্সের যেমন 1 2 3 0 4 5 0 0 3, ওকে, এই একটা ম্যাট্রিক্স। এবং এখানে আরেকটা ম্যাট্রিক্স আমি লিখি যে 1 0 0 2 5 0 3 3 4 5। এখানে আমি দুইটা ম্যাট্রিক্স লিখছি, যে এই প্রথম ম্যাট্রিক্সটা, যে এই প্রথম ম্যাট্রিক্সের উপরের উপাদানগুলো, এই আমি এখানে এখানে দাগ দিই, এই যে এই ম্যাট্রিক্সের এই উপাদানগুলো, ম্যাট্রিক্সের এই উপাদানগুলো কি শূন্য নয়, আবার নিচের উপাদানগুলো কি শূন্য। অর্থাৎ যেই উপাদানগুলো শূন্য নয় এই উপাদানগুলোর উপর দিয়ে যদি আমি রেখা কল্পনা করি, তাহলে কি একটা ত্রিভুজ তৈরি করা যাচ্ছে। আবার এখানেও যদি আমি চিন্তা করি, এইভাবে এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে এখানেও কি একটি ত্রিভুজ চিন্তা করা যাচ্ছে। এখানে একটা ত্রিভুজ চিন্তা করা যাচ্ছে, এখানে একটা ত্রিভুজ চিন্তা করা যাচ্ছে। এই যে ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই দুইটাই ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সে ত্রিভুজটা তৈরি হয়েছে কি উপরের দিকে ত্রিভুজ তৈরি হয়েছে, অর্থাৎ উপরের দিকে ত্রিভুজ তৈরি হয়েছে এবং নিচের উপাদানগুলো কি শূন্য। তাহলে যেহেতু এটা উপরের দিকে ত্রিভুজ তৈরি হয়েছে, তাই এটাকে বলা হয় কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এবং এই বি ম্যাট্রিক্সে যেহেতু ত্রিভুজ তৈরি হয়েছে নিচের দিকে, তাই এটাকে বলা হয় কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এবং উপরের উপাদানগুলো বা ভুক্তিগুলো কি শূন্য, তাই এটাকে বলা হয় কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এটা হয় কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে, এই বিষয়টা আমরা বুঝতে পারছি। অর্থাৎ যে ম্যাট্রিক্সের উপাদান মুখ্য কর্ণ বরাবর, আমি সংজ্ঞাটা যদি এইভাবে বলি, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো এবং এর উপরের অথবা এর নিচের উপাদানগুলো অশূন্য, কোনো এক মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য এবং উপরের উপাদান অথবা নিচের যে কোনো একটির উপাদান অশূন্য, তাহলে তাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। এবং এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যে ত্রিভুজের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য এবং একই সাথে এর মুখ্য কর্ণ বরাবরের উপরের উপাদানগুলো অশূন্য এবং নিচের উপাদানগুলো শূন্য হবে, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংখ্যা, যে ত্রিভুজের যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো অশূন্য এবং একই সাথে মুখ্য কর্ণের নিচের উপাদানগুলো অশূন্য, তখন তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন আমি ম্যাট্রিক্সের কি কি বর্গ ম্যাট্রিক্স থেকে কিভাবে কয়েকটা ম্যাট্রিক্স আসছে, এই বিষয়টা একটা কলাম তৈরি করে দিই। যেমন ম্যাট্রিক্স, এটা তৈরি করবো নাকি পরের টপটা চলে যাব। এখন
ম্যাট্রিক্সের ট্রেস আচ্ছা পরে দেখি ম্যাট্রিক্সের ট্রেস। এখন ম্যাট্রিক্সের ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস কোন ম্যাট্রিক্সের আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখি। এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদান 1 2 3 4 5 6 7 8 9, তাই তো এগুলা। তাহলে এই যে উপাদানগুলো, এই উপাদানগুলোর এই যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, এই যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে, মুখ্য কর্ণ বরাবর, তাহলে ট্রেস অফ এ, ট্রেস ম্যাট্রিক্সের ট্রেস সমান হচ্ছে কি যে 1 যোগ 5 যোগ 9 সমান সমান কত? আচ্ছা আমি এটাকে এইভাবে লিখি যে প্রথম উপাদান এটাকে লেখা হয় কি A11 অর্থাৎ প্রথম সারি প্রথম কলাম, আর এই উপাদানটা কি মুখ্য কর্ণ বরাবরের এই উপাদানটা কি প্লাস A দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম A22 প্লাস তৃতীয় সারি তৃতীয় কলাম A33, তাহলে 1 5 9 হচ্ছে কত 15। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে কত 15। এবং এই এ ম্যাট্রিক্সের আমরা মুখ্য পদ জানতে চাই। এ ম্যাট্রিক্সের ট্রেস এবং এ ম্যাট্রিক্স এর মুখ্য পদ আমরা জানতে চাই। তো এ ম্যাট্রিক্সের মুখ্য পদ জানার জন্য আমাদেরকে এই তিনটা পদ আমরা যোগ করে কি পেয়েছিলাম? যোগ করে পেয়েছিলাম ম্যাট্রিক্সের ট্রেস। আবার এই তিনটা পদ যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো কি মুখ্য পদ। তাহলে A11 গুণ A22 গুণ A33, তাহলে 1 গুণ 5 গুণ 9, 1 5 1 5 5 9 45 অর্থাৎ 45। তাহলে এই এ ম্যাট্রিক্সের মুখ্য পদ, এ ম্যাট্রিক্সের ট্রেস পাওয়ার জন্য আমাদের কি মুখ্য উপাদানগুলো, ম্যাট্রিক্সের মুখ্য উপাদানগুলো বা মুখ্য পদগুলো কি যোগ করতে হবে। যোগ করলে আমরা কি পাবো ম্যাট্রিক্সের ট্রেস পাবো। আবার এই ম্যাট্রিক্সের মুখ্য পদগুলো যদি গুণ করি তাহলে আমরা পাবো ম্যাট্রিক্সের মুখ্য পদ। মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো গুণ করলে পাবো মুখ্য পদ। এবং গৌণ পদ A3, কারণ আমরা গৌণ পদ পেতে চাই। তো গৌণ পদ পাওয়ার জন্য আমাদের কি গৌণ কর্ণে যেতে হবে। তো গৌণ কর্ণ কোনটা আমরা এখানে লিখেছি গৌণ পদ পাওয়ার জন্য আমাদেরকে গৌণ কর্ণে যেতে হবে। তো গৌণ কর্ণ হচ্ছে কি এই কর্ণটাই হচ্ছে কি গৌণ কর্ণ, এই কর্ণটাই গৌণ কর্ণ। তাহলে এই কর্ণটাই যদি গৌণ কর্ণ হয় তাহলে এই 753 কে গুণ করতে হবে। তাহলে 7 মানে কি 7 হচ্ছে তৃতীয় সারিতে প্রথম কলামে, তাহলে A31 ইনটু এই 5 হচ্ছে কি দ্বিতীয় সারিতে দ্বিতীয় কলামে, A22 ইনটু এই 3 হচ্ছে কি প্রথম সারিতে তৃতীয় কলামে, A13 তাহলে এখন গুণ করি 7 গুণ 8 গুণ 9 7 8 56 হ্যাঁ 72। আচ্ছা যাই হোক এখানে গুণ করলে যা আসে তাই, এটাই হচ্ছে কি গৌণ পদ। এটাই হচ্ছে কি আমাদের গৌণ পদ। তো ডিয়ার স্টুডেন্ট আজ এ পর্যন্ত। পরবর্তী লেকচারে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। আজকে ম্যাট্রিক্সের মোটামুটি যতটুকু আলোচনা করেছি প্রাথমিক বেসিক আলোচনা করেছি। নির্ণায়ক হচ্ছে পরের পার্ট। তো ম্যাট্রিক্সের জন্য মনে হয় 4-5টা লেকচার দিতে হবে। তো পরবর্তী লেকচারে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করতে হয় ওই প্রসেসটা আমরা দেখবো। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।